গুরু কি করে চিনবে? আজকাল চারিদিকে এত ভণ্ড বদমাইশ লম্পট সাজা গোসাইয়ে ভরে গেছে না, যে প্রকৃত গুরু তুমি কি করে চিনবে তার একটা দিক নির্দেশনা আজকের এই ভিডিওয়ে পাবে। সুতরাং দেখো, কিছু কিছু জিনিস আছে, বিষয় আছে, যেগুলো দেখলে তুমি বুঝবে যে এই মানুষটা ঠিক না বেঠিক। দেখো, তোমরা যারা নতুন, যারা এখনো গুরু করেনি, তারা কি করে, তারা তো কিছুই জানে না, বোঝে না অনেক কিছু, তারা কি করে চিনবে? সাধারণত চিনবে না, এরাই ঠকে। জানো তো, এই যারা এরকম অনেক কিছু বোঝে না, সরল সিধা মানুষ, এরা ঠকে। এরা এমন একজন লম্পটের পাল্লায় গিয়ে পড়ে, তারা তাদেরকে ঠকায় বিভিন্নভাবে। শুধু আর্থিক দিক দিয়েই নয়, অন্যান্য দিক দিয়েও এদেরকে ঠকায়। তাই এই ঠকা যাতে তোমার না ঠকতে হয়, আগামী দিনে এই ভিডিওটা যারা দেখবে তাদের যাতে না ঠকতে হয়, যারা গুরু চিনতে পারছে না তাদের জন্য উপকারী ভিডিও এটা। দেখো, প্রথম কথাই বলবো, প্রথম হচ্ছে গুরুর অর্থের চাহিদা। অর্থ মানে সে তোমার থেকে অর্থ করি হাতাবার তাল ফন্দি আটছে কিনা, এটা তোমার বুঝতে হবে। যে শুধুই তোমার সঙ্গে আর্থিক সম্পর্ক কিনা। অনেকে গুরু সাজে অর্থ লাভের উপায়ে, সে নিজে কোনো কাজ করবে না, শুধুই ঘুরি ঘুরি করে তার চলে, মানে নিজে কোনো কাজ করে না। আমার গুরুচাঁদ ঠাকুর এখানে নিজেদের স্বনির্ভর হওয়ার ব্যবসা শিখিয়ে গেছে। সবাই ব্যবসা করবে, পড়াশুনো করে চাকরি পাবে, চাকরি পাও না পাও, কিন্তু ব্যবসা করো, খাটনি করো, খাটনি করে ইনকাম করো, যার যার যেভাবে পারো ইনকাম করো, ইনকাম করে খাও। নিজের স্বনির্ভর, এ হাত দিয়েছে পা দিয়েছে ইনকাম করে খাওয়ার জন্য। সুতরাং শুধুই গুরুগিরি করে খাওয়া এমন ব্যক্তি, যদি টাকাটা, দেখো এখানে বুঝতে হবে, শুধুই তোমার কাছ দিয়ে টাকা পাওয়ার, তুমি তোমার গুরুদেবকে তুমি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ তুমি দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গুরুদেব তোমার থেকে হাতিয়ে নেবে, মানে তোমাকে প্রেশার ক্রিয়েট করে তোমার থেকে টাকা নেবে, বা তোমাকে কলে কৌশলে তোমার কাছ থেকে পয়সা আদায় করিয়ে নেবে, তাহলে কিন্তু বুঝতে হবে সেই গুরু কিন্তু ঠিক গুরু না। সে তোমার ক্ষতি ছাড়া তোমাকে শুধুই এসেছে পয়সা লোটার তালের জন্য, পয়সা লুটবে তোমার কাছ দিয়ে, এবং আরো যারা যারা আছে সবার থেকে পয়সা লুটবে। সুতরাং এইটা বড় পয়েন্ট, পয়সা লোটার পয়েন্ট। গুরুরা মানে শুধুই আসে, কাজ বাজ কিছু করবে না, হ্যাঁ, নিজে কাজ করে খাবে না, নিজের কোনো নেই, শুধু পয়সা তোমার বাড়ি যাবে, পয়সা দেবে, এর বাড়ি যাবে, শিষ্য বাড়ি বাড়ি গিয়ে পয়সা কালেকশন। তুমি নিজে পড়ে গিয়ে দিলে সেটা বিষয় আলাদা। আর অনেকেই কিন্তু নিজের হাত থেকেই উপজে পড়ে টাকা নেয়, তখনই বুঝতে হবে, সাবধান হয়ে যেতে হবে। তো দেখো, গুরুদেব অসুস্থ হয়ে পড়লো, যখন গুরুদেব অসুস্থ হয়ে পড়বে তখন তোমার ধন মান দিয়ে গুরুদেবকে চেষ্টা করতে হবে, গুরুদেবকে আমি যখন অসুবিধায় হয়ে পড়বে তখন তোমার তার পাশে গিয়ে দাঁড়ানো দরকার, তখন বিষয়টা আলাদা। কিন্তু খালি খালি কাজ বাজ না করে পয়সা করি তোমার থেকে নিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে এখানে তাল খারাপ। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে সবার প্রথমে। এই জিনিসটা, আর্থিক ক্ষতি হয়ে গেলে, তোমার কষ্ট করা উপার্জন করা পয়সা আর্থিক ক্ষতি হয়ে গেলে খুব খারাপ বিষয়। আর একটা বিষয়, গুরুদেব এসে শুধু তোমার বাড়ি খেয়ে যাচ্ছে, পেট মোটা করে যাচ্ছে, তোমাকে সাধন ভজনের প্রতি আকৃষ্ট করছে না। মানে সাধন ভজনের হয় এটা কর সেটা কর, ঠিক আছে, তোমাকে তোমার এই যে এত পুরনো বাজে বাজে সংস্কার, এই সংস্কারগুলো কাটবে কে? সাধু মহন্ত মকর যারা জালের ফাঁস কেটে দিতেছে তারা। তাহলে যারা সাধু মহন্ত মকর, তারা জালের ফাঁস কেটে দেবে। সুতরাং তোমার যে পুরনো বাজে অভ্যাস, পুরনো বাজে সংস্কার, সেগুলো চেষ্টা করবে কাটার। দেখো, তার মানে এই না যে গুরুদেব করবেই, তোমার কেটেই দেবে। তুমি যদি নিজেই নিজের জালের ফাঁস না কাটতে চাও, গুরুদেব কখনো পারবে না। তোমাকেও ভালো হতে হবে, যে তোমাকে প্রচেষ্টা রাখতে হবে যে গুরুদেব আমাকে চেষ্টা করছে, আমি নিজের
পুরনো বাজে অভ্যাসগুলো সংস্কারগুলো কাটিয়ে হরিমুখী হই সাধন ভজনে। হ্যাঁ, আর একটা বিষয়, গুরুদেব তোমাকে সাধন ভজনের প্রতি উদ্বুদ্ধ করবে যে সাধন ভজন করো, তুমি ভালো হও, হরিমুখী হও, আত্মনির্ভরশীল হও, তুমি পড়াশোনায়, তুমি যদি এখন পড়াশুনো করো, পড়াশুনোর প্রতি যত্নবান হও, পড়াশুনোর গুরুত্ব তোমাকে বোঝাবে। সে তুমি চাকরি পাও না পাও, চাকরি পেলে না, পড়াশুনো চেতনা আনে আমাদেরকে, পড়াশুনো বিদ্যাশিক্ষা আমাদেরকে চেতনা আনে। এই জন্যই গুরুচাঁদ ঠাকুর বলেছিল যে সবাই তো পড়াশুনো শিখে চাকরি পাচ্ছে না, চেষ্টা করছে হয়তো পাচ্ছে না, তবে সবাই যে চাকরি পাবে এমনও কথা না। তো এই চেতনাটা, যে পড়াশুনো বিদ্যাশিক্ষার ফলে তোমার যে চেতনা, তোমার যে অন্যান্য যারা পড়াশুনো শিখছে না তাদের থেকে দেখার নজরিয়ে তোমার বদলাবে। এই তো গুরুর কাজ। শুধু আসলো, খেলে দিল, হরিবল হরিবল ভাব দেখায় চলে গেল, ওই সব কোনো কাজ হবে না। ঠিক আছে, আরো কিছু কিছু বিষয় গুরুদেবের আচার আচরণ লক্ষ্য করতে হবে যে এই মানুষটা কি সঠিক আচরণ করছে। এই যে আচার মালাটা না, এই আচার মালাটা কিন্তু আচার ব্যবহারের মালা। সুতরাং সে, তার কাছ থেকে তুমি কিছু নেবে, আধ্যাত্মিক বিষয়বস্তু, হরির কাছে যাবে, তুমি তার মাধ্যমে হরির কাছে যাবে। সুতরাং তোমার যদি তার নিজেরই, সেই গুরুদেবের যদি নিজেরই আচার ব্যবহার ঠিক না থাকে, তাহলে তোমাকে সে এই আচার মালা দেবে। তোমাকে যে আচার মালায়, তোমাকে আচার ব্যবহারেই যদি তোমার নিজে ঠিক না করে, তোমাকে কি করে ঠিক করবে? আচার ব্যবহার যদি না ঠিক থাকে, তাহলে তো এই আচার মালা পরে কোনো লাভ নেই। মোটামোটা অনেক মালা পরেও কোনো লাভ হবে না যদি আচার ব্যবহারের মালা না পরা যায়। এই মনের মধ্যে না এই আচার ব্যবহারের মালা আছে, এটা তো বাহ্যিক, যে না একটা চিহ্ন, আমরা আমাদের মতুয়া ভাইদেরকে চিনতে পারবো যে না আমরা মতুয়া, একটা চিহ্ন। হ্যাঁ, মা শান্তি মাতা আমাদের দিয়ে গেছে, কিন্তু অন্তরের ভিতরে একটা আচার ব্যবহারের মালা আছে আমাদের। এই মালা, আচার ব্যবহারের মালা অন্তরের ভিতরে আমাদের আছে। সেই আচার ব্যবহারের মালা আমাদের কিন্তু সেই গুরুদেব তোমাকে চেষ্টা করবে সেই আচার ব্যবহারের মালা পরানোর, এবং নিজের আচার ব্যবহারও ঠিক থাকবে, তারপর তোমাকে সেই আচার ব্যবহারের মালা। তাই বলে এই না যে বাহ্যিক আচার ব্যবহারেরটা তুমি ধরছ। শোনো, সবাই হয়তো কোনো গুরুদেবের আধ্যাত্মিক বিষয়বস্তু অনেক বোঝে সে, কিন্তু আচার বাহ্যিক আবরণের বিষয় সে কম বোঝে। সে সাধন ভজনটা বেশি বোঝে, বাহ্যিক কার সঙ্গে কি আচার ব্যবহার সেটা বোঝে না। যেমন পাগল গোসাইরা, পাগলরা কি তোমার আচার আচরণ, সে তো বকবে, অনেকে গালাগালিও দেয়, তারপরে সে কি আচার ব্যবহার তার ভালো না? না, সেইটা না। গালাগালিও দিতে পারে, সে তোমার সঙ্গে বাজে ব্যবহারও করতে পারে, সেইটা না। সেটা কিন্তু পাগল গোসাইদের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, সেই ব্যবহার না, ভিতরের যে আচার ব্যবহার, তার যে মধু, হরিনামের যে মধু, তার আচার ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আরো যদি ভবিষ্যতে কোনো পয়েন্ট আমার মনে পড়ে অবশ্যই আমি বলবো। তোমরা ভালো থেকে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো, এগুলো দেখো, বুঝো, তারপরে গুরু করো। জয় হরি বল, ভালো থেকো।